শ্রোতা দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি গ্রিন টিভির সিজনের আড্ডা অনুষ্ঠানে এই পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে। আমার সঙ্গে আছেন এই মুহূর্তে এক উজ্জ্বল মানুষ, অনেক গুণে গুণান্বিত একজন মানুষ, বন্ধু আমার। ওকে বন্ধু বলতে আমার খুব ভালো লাগে, আমি আনন্দ পাই। হাসান মাহমুদ, কবি, গীতিকার, সুরকার, সম্পাদক, উপস্থাপক, কত গুণে গুণান্বিত একটা মানুষ। সঙ্গে ভাবি আপনাকে স্বাগত জানাই। আজকে কিন্তু একটা বিচার হবে এই দর্শকদের সামনে আমার বন্ধু সম্পর্কে। বন্ধুত্ব অনুষ্ঠান তো শুরু করবো, ঈদের অনুষ্ঠান। ঈদ মোবারক। ঈদ মোবারক। ভাবি ঈদ মোবারক আপনাকে। তো একটু গানটা দিয়ে শুরু করতে চাই। ঈদের যে আমাদের জাতীয় সঙ্গীত কাজী নজরুল ইসলামের, বন্ধু গানের শিল্পী, যদি শুরু না করি তাহলে দর্শক একটু মাইন্ড করবে। সুতরাং তুমি বন্ধু শুরু করো। ধন্যবাদ মনি, অভিনন্দন তোমাকে, তোমার টিম এবং গ্রিন টিভির অথরিটিকে। শুরুতেই গান করা একটু মুশকিল সকালবেলা, আর এই গানটি এতই পরিচিত, যে এতই পপুলার, এতই ফেমাস, যে কাজী নজরুলের অন্যান্য গানগুলো বাদ দিয়ে যদি একটি গানের কথা বলা হয় যে কোন গানটি আপনার প্রিয়, যে কোনো শ্রেণীর শ্রোতা বা দর্শককে, তারা অবলীলায় বলবে রমজানের এই রোজার শেষে এলো খুশি। আমি চেষ্টা করছি জি, আমাদের শ্রদ্ধেয় সতীনাথ মুখোপাধ্যায় যেভাবে গাইতেন। নিশ্চয়ই। রমজানের ওই রোজার শেষে এলো খুশি, মন রমজানের ওই রোজার শেষে এলো খুশি, তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগিদ, মন রমজানের ওই রোজার শেষে এলো খুশি। সোনা দানা বালা খানা সব রহে লীলা, তোর সোনা দানা বালা খানা সব রহে লীলা, দে জাকাত মুর্দা মুসলিমেরা ভাঙাইতে নি, দে জাকাত মুর্দা মুসলিমেরা ভাঙাইতে নি, মন রমজানের ওই রোজার শেষে এলো খুশি। বাহ, অসাধারণ অসাধারণ। বন্ধু, জীবনটা তো শুরু হয়েছিল গ্রাম থেকে, সেই ভোলা, একদম সোদা মাটির গন্ধ যেটাকে বলে, প্রত্যন্ত গ্রাম। একে তো ভোলা, তো তুমি অবগত যেহেতু বৃহত্তর বরিশালের মানুষ, যে ভোলা বাংলাদেশ একটি বদ্বীপ, তার থেকে একেবারে বিচ্ছিন্ন আরেকটি বদ্বীপ হচ্ছে ভোলা, যার চারপাশে জল, দক্ষিণে বঙ্গোপসাগর, উত্তরে মেঘনা, পূবে মেঘনা, পশ্চিমে তেঁতুলিয়া, মাঝখানে একটা ছোট্ট ভূখণ্ড। তো সেইখানের মানুষ, তোমার কণ্ঠে তো সুর খেলা করবে, এটাই স্বাভাবিক। সেটা হতে পারে প্রাকৃতিক কারণে, প্রাকৃতিক একটা ব্যাপার হতে পারে। আমি জানতে চাইছি যে সেই গ্রাম থেকে শহর, শৈশবে যে তোমরা ঈদটা উদযাপন করতা এবং নগর জীবনে যে উদযাপন করো, আমি যদি তোমাকে পার্থক্য করতে বলি, তুমি কিভাবে করবে? এটা ব্যাপক ব্যাপক পার্থক্য। আমাদের তো বয়স হয়েছে মোটামুটি, সমসাময়িক মানুষ। আমাদের শৈশবের কথা তো বলতে পারবো না, কিন্তু কৈশোরে আমরা যে ঈদটা উদযাপন করতাম, অত বৈভব ছিল না, প্রাচুর্য ছিল না, অর্থনৈতিক লিমিটেশন হয়তো বাবা মায়ের ছিল, কিন্তু প্রাণের যে স্পন্দন, আমাদের ভেতরে যে উৎসাহ উদ্দীপনা, মানে ঘুম থেকে উঠেই গোসল করা, তাও আবার নতুন সাবান দিয়ে গোসল করা, নতুন একটি জামা, তখন পাঞ্জাবির প্রচলন এরকম ছিল না, নতুন একটি জামা পরা, প্যান্ট বলতে ছোট্ট একটা হাফ প্যান্ট, কেমন, তারপর আব্বার থেকে একটু, যেটা বলে এটাকে কি বলে, যে ঈদের উপহার, ঈদি। হ্যাঁ, ছোট বাড়ি ছিল আমাদেরও বাসা বলা হতো, উত্তরাধিকারী ঈদে বংশীয়ভাবে আমরা ঢালিদের বাসা বলা হতো। তারপর বড় মার কাছে যেতাম, বড় মা মানে বড় চাচি, নিঃসন্তান ছিলেন, আমরা ওনাকে মা ডাকতাম, বড় মা ডাকতাম। বড় ভাবি, চাস্তো ভাই, ওয়াইফ, তাদেরকে সালাম করা, কদমবুচি করা, তারপর দল বেঁধে আবার বাজারে গিয়ে 10 পাই দিয়ে চকলেট কেনা, আইসক্রিম কেনা। তো এই ছোট ছোট সূক্ষ্ম যে আনন্দ, ওই আনন্দের মধ্যে যে ব্যাপ্তি, প্রসারতা, গভীরতা ছিল, এটা এখন এই নগর জীবনে, এই যে আমার বাড়িতে তোমরা এসছো, ঈদের সময়টা কখন কেটে যায় বলতে পারি না। একই ফ্লোরে আমরা 4টা পরিবার, হয়তো কালে ভদ্র দেখা হয়, কথা হয়। সুতরাং এটা একটা একটা বানানো ঈদ। আর গ্রামে বা মফস্বল আমরা যে ঈদটা করতাম, ওইটা ছিল প্রাকৃতিক ঈদ, প্রকৃত ঈদ, প্রাণের ঈদ। ভাবে কি এইভাবে উপলব্ধি করেন? হ্যাঁ, আমি ছোট
ছোটবেলায় মনে হইতো যে কখন সকাল হবে, গোসল করব, নতুন জামা পরবো, মা বাবাকে সালাম করব, দাদা দাদি, চাচা মানে চাচি, আত্মীয় স্বজনকে সালাম করব, সালামি পাবো, ওইটা দিয়ে সালামি কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, তাই না? সালামির জন্য এবং সেটা খুব বেশি ছিল না, হয়তো কম, কিন্তু খুবই 5 টাকাও সালামি পাইছি, কিন্তু ওটার ভিতরে অনেক আনন্দ ছিল, অনেক আনন্দ ওটা ছিল। দেয়া হয়তো আমরা আবার এই বাড়ি থেকে ওই বাড়িতে যাব, নানা বাড়ি যাব, মামা বাড়ি যাব, মাঝখানে আবার একটু নকুনদানা কিনবো, বাতাসা, ওগুলা বাতাসে বাতাসে ওগুলা খাওয়া দাওয়া করতাম। ওই বাসায় এসে আবার দেখতাম যে কয় টাকা সালামি উঠতো, এটা নিয়ে খুব আনন্দ পেতাম। এখন বয়স হয়েছে তো এখন নিজে আবার বাচ্চাদেরকে সালামি দিয়ে আত্মীয় স্বজনকে দিই, মানে এখন দেয়ার পালা। ভিতরে আবার চেঞ্জ হয়ে গেছে, এই হ্যাঁ, সময়টা একটা চেঞ্জ আনন্দ হয়ে পাইতেছি। মানে জীবনের রূপান্তর হয়েছে, হ্যাঁ, তাই না? এখন আবার যেহেতু মা হিসেবে আপনি সন্তানদের কিংবা ছোট অন্য আত্মীয় স্বজনদের সালামি দেন, সেটা কিন্তু অন্য ধরনের ব্যাপার তৈরি করে হ্যাঁ, এটা ভেতরে। এখন আবার নিজের হাতে যখন দিই অন্যরকম একটা আনন্দ। আচ্ছা, সেটা ঠিক আছে, কিন্তু গ্রাম এবং শহর এই দুটোর পার্থক্যটা যদি বলতে বলি। আমার গ্রাম আর শহরের ভিতরে পার্থক্য করলে গ্রামটি বেশি ভালো, ওই দিনগুলোই বেশি ভালো লাগতো আমার কাছে। এখনো মনে হয় যে ওই জায়গায় যদি ফিরে যেতে পারতাম আর একবার, হয়তো আর একটু ভালো লাগতো। কি চমৎকার বলেছেন ভাবি। ওর সঙ্গে আপনার বিয়ের আগে কি দেখা হয়েছিল? বিয়ের আগে যখন আমি ফার্স্ট ইয়ারে ওর এলাকায় আমার দুলাভাইয়ের বাসা ছিল, ওইখানে আমি আব্দুল জব্বার কলেজে ভর্তি হই, তখন নবীর মোড়ে ফার্স্ট ও গান গাইতেছে, ওইখানে দেখছি। তখন তো আমার বন্ধু সেই সময় আরো নায়কোচিত ছিল, হ্যাঁ, সবাই এখনো নায়কোচিত। হাসান মাহমুদ শুনলাম, গান শুনলাম। তারপরে দ্বিতীয় দেখা হলো, ও আমার ছোট বোনকে গান শেখাতে আমার বোনের বাসায় আসছিল, মানে আমার ছোট বোনকে গান শেখাবে, বড় বোন বলার পরে আসছে। দ্বিতীয়বার দেখছি, তখন বিয়ের কথাবার্তা হয়নি, কোনো ভাবনাও ছিল না? না, না, ভাবেন নাই একটু না, যে এই ছেলেটা যে আমার স্বামী হলে খুব ভালো হবে, ভাবিনি যে প্রেমিক হলে খুব ভালো হবে, এটাও ভেবেছিলেন? প্রেমিক বলো এরকমও ভাবিনি, হয়তো গানগুলা ভালো লাগছে। আচ্ছা, শুরুটা ওইখান থেকে হয়েছিল তাহলে। তারপর যখন শুনলেন যে এই পাত্র আপনার বিয়ের বর হচ্ছে, তখন কেমন লাগছিল? তখন মানে শিল্পী হিসেবে ভালো লাগছে, কিন্তু অনেকে আবার ভয়ও দেখেছে যে শিল্পীদের অনেক উদাসীন থাকে, সংসার কেয়ার নেয় না, কিন্তু আমার জীবনে আমি ভয় পাইনি, মনের বল রাখছি আল্লাহ যেটা করে ভালোর জন্যই করবে। তারপরে বিয়ে হওয়ার পরে আমি উল্টাটা সব কিছু, যে শিল্পীরা যেরকম শুনছি তার ব্যতিক্রম। আমার জীবনে এমন কোনো কিছু হয়নি যে আমার আগের সেই কথায় ফিরে যেতে হবে। কেউ আমাকে বলছে যে শিল্পীদের জীবন অন্যরকম, কিন্তু আমার একটু বহেমিয়ান হয়, বাইরে থাকে, বাইরে থাকে, কিন্তু না, আমি সবটাই ব্যতিক্রম। বদনাম টদনাম হয়। শিল্পীরা তো শিল্পীদের সাথে মিশবে, গান গাবে। ও তো যেমন ফরিদা আপা, আবার আমি ফরিদা আপা মানে ফরিদা পারভিন, হ্যাঁ, ফরিদা আপার বিশিষ্ট সাথেও লালন গেছে, সঙ্গীত মানে শিল্পী। আমাদের পারিবারিক সম্পর্ক পারিবারিক সম্পর্ক মানে এতটা আন্তরিকতা, মানে বুবু ডাকতাম আমরা। আর পুলজাপনের সালমা, তার সাথেও গান গাইছে। আমি এটা গর্ব করি যে আমার হাজবেন্ড অনেক বড় লেভেল, যেমন বশির আহমেদ। হ্যাঁ, আমরা ভাই ডাকতাম, মানে আমাদের সাথে পারিবারিক সম্পর্ক ছিল। আমার বাচ্চার জন্মদিনে যেমন বশির ভাই আসছে, ভাবি আসছে, হুমা আসছে, বাচ্চারা আসছে, খুব ভালো লাগলো। কিন্তু আবার যে ছোট লেভেলে যেমন সালমা, ওদের সাথেও গান গেছে ক্লোজ আপ অনেক। কিন্তু এটা আমার গর্ব করতে ভালো লাগে যে আমার হাজবেন্ড অন্যরকম ব্যতিক্রম, এটা আমি আর বুঝাইতে পারবো না ভাইয়া। আনন্দিত, খুব আনন্দিত। বাহ, অসাধারণ। বন্ধু, এই যে ভাবি যে কমপ্লিমেন্ট দিছে, এর আগে কি ভাবি তোমার সঙ্গে এরকম কোনো কথাবার্তা বলছে? এটা তো আসলে আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানের সবাই জন্মদিনেও সবাই অবশ্য জিজ্ঞেস করছিল। এটা হলো যে সাধারণত মানুষ যখন আনুষ্ঠানিকভাবে কথা বলে তখন পজিটিভ কথাটাই বলার চেষ্টা করে। তা আমি এখানে নতুন করে সংযোজন করার কিছু নেই। আক্ষরিক অর্থেই আমাদের শিল্পীদের, লেখকদের, তুমি নিজে একজন লেখক, আমাদের সাংস্কৃতিক জগতের মানুষ, প্রচলিত অর্থেই আমাদের ধারণা যে কবি, লেখক, শিল্পী হওয়া মানে উদাসীন, বাউন্ডেলে, সংসার বিমুখ। এটা আমার ব্যক্তি জীবনে আমি কখনো এটাকে এভাবে দেখিনি, বরং অন্যভাবে দেখতে চেষ্টা করেছি যে শিল্পী মানেই হবে সুশৃঙ্খল, রুচিশীল, আধুনিক, মননশীল। তার জীবনাচরণ, তার লাইফস্টাইল, তার ড্রেস, গেট আপ, মেকআপ অন্য দর্শক অনুসরণ করবে, পাঠক অনুসরণ করবে, শ্রোতা অনুসরণ করবে। যে এ হচ্ছে হাসান ভাই, এ হচ্ছে মনি হায়দার, উনি বশির আহমেদ, উনি গুলাম আলী, উনি মেহেদি হাসান, উনি আব্দুল জব্বার, উনি সুবীর নন্দী। মানে এবং আমাদের দেশের যারা বরেণ্য শিল্পী তুমি দেখো, চলচ্চিত্র থেকে সঙ্গীত, নাটক,
মঞ্চ, প্রত্যেকটা মানুষ যারা স্বমহিমা উজ্জ্বল, তাদের প্রত্যেকের কিন্তু একটা লাইফ স্টাইল আছে। অসাধারণ হেয়ার স্টাইল, গোফ রাখা, নূর ভাই চমৎকার দাড়ি রাখতেন, কি সুন্দর কণ্ঠে বাহির। জাকের, হ্যাঁ কেমন, ফরিদি ভাই, হুমায়ুন ফরিদি, কি তার স্টাইল, বশির আহমেদ, কি তার গর্ব অহংকার যে উনি একজন শিল্পী, এটাকে উনি ওন করতেন যে আমি একজন শিল্পী। কিন্তু আমি যখন দেখি একজন শিল্পী মানেই দিনহীন, পরনির্ভরশীল, অসুস্থ হলেই সাহায্য প্রার্থনা করতে হয়, পত্রিকায় বিজ্ঞাপন দিতে হয়, এটা একটা পার্ট বললাম। মূলত আমি নাজমুন নাহারের প্রসঙ্গ ধরে আসি যে শিল্পী মানেই বহেমিয়ান, উদাসীন, ঘরহারা, নিরহারা, কাঁধে একটা ঝোলা, উসখুস চুল। আমি এই দর্শনে বিশ্বাসী না, নিশ্চয়ই আমিও তোমার সঙ্গে একমত। এটা ছিল হয়তো 50, 60, 70 দশকে এরকম একটা ব্যাপার ছিল যে একটা ট্র্যাডিশন ছিল, কিন্তু আমি তোমার সঙ্গে 100 ভাগ না 300 ভাগ একমত যে লেখক বা শিল্পী সে হবে উৎকর্ষের সর্বোৎকৃষ্ট জায়গায় থাকবে, সে মননে থাকবে আধুনিক, পোশাক আশাকও থাকবে সে আধুনিক। তুমি শামসুর রহমানকে দেখো কি অসাধারণ পোশাক পরেছেন, পরিপাটি, বয়স হয়েছে কিন্তু তিনি সবসময় রঙিন পোশাক পরতেন। একদম একদম। কবির চৌধুরী আমাদের বিশিষ্ট, কি স্মার্ট, মানে জিন্সের প্যান্ট পরতেন, হ্যাঁ স্মার্ট থাকতেন। তো এই আদর্শ সৈয়দ হামজুর তুলনা হবে না বস। শেষ মুহূর্ত পর্যন্ত জীবনের কি আধুনিক জীবনযাপন করে গেছেন। আসলে লেখক, শিল্পী, সাহিত্যিক যারা থাকেন তারা হচ্ছে সমাজের আইডল হওয়া উচিত, আইডল হওয়া সমস্ত জায়গা থেকে মডেল হওয়া উচিত অবশ্যই। ভাবি, এবং তুমি বারবার বলছিলে বশির আহমেদদের প্রসঙ্গে, বিশিষ্ট সঙ্গীত শিল্পী, আমার গুরুপ্রতিম অগ্রজ। তুমি তো তার গান নিশ্চয়ই শোনাবে আমার দর্শকদের। আমার গুরুর অধিকাংশ গানই স্যাড সং। আমাকে পড়াতে যদি এত ভালো, কিংবা অনেক সাধের ময়না বাঁধন কেটে যায়, ডেকো না আমারে তুমি কাছে ডেকো না। কিন্তু তার আরো কিছু রোমান্টিক গান আছে, যেমন সজনী গো ভালোবেসে এত টানা কেন বলো না, ভালোবেসে এত জ্বালা কেন বলো না, দুটি আঁখি নেশা নেশা, মনে জাগে কি তৃষা, বুকেতে জলে কামনা, সজনী গো ভালোবেসে এত জ্বালা কেন বলো না, ভালোবেসে এত জ্বালা কেন বলো না। প্রত্যেকটি গান একদম হিয়ায় স্পর্শ করে যায়, অতল স্পর্শী গান। প্রতিটি গান মানে মানুষ জনপ্রিয় হয়, হয়তো 100 গান গিয়েছেন, 50, 60, 70 এ পর্যন্ত জনপ্রিয়তা পায়। কিন্তু ওই গাণিতিক হিসাবে যদি বিচার করি, বশির আহমেদের প্রতিটি গান একটি দেশের গান আছে তোমার, এত মিষ্টি, একটু গাবো? হ্যাঁ নিশ্চয়ই। আমার খাতা প্রতি পাতায়, প্রতি কবিতায় তোর কথা যে অজান্তে মা লেখা হয়ে যায়, তুই আমার দেশ রে, আমার খাতায় প্রতি পাতায়, প্রতি কবিতায় তোর কথা যে অজান্তে মা লেখা হয়ে যায়, তুই আমার দেশ রে। আমার প্রাণে বাজে তোরই অহংকার, আমার গানের সুরে মাগো তোরই অভিশাপ, আমি তোর নিবিড় মায়াতে, আমি তোর স্নেহের ছায়াতে চিরদিনের স্বপ্ন দেখি, মুক্ত আঙিনায় তুই আমার প্রেমের। বাহ, অসাধারণ দেশের গান কিন্তু কি অসাধারণ লেখা আর কিংবদন্তি, আর তার সুর এবং তারই গাওয়া,
এই গানটি আমি শুনেছি ধরো আজ থেকে 4 দশক আগে। তখন আমরা শিশু, নাবালক। সুর আমাকে টেনে নিয়ে যেত, বাঁশির যে রিদম, আহা, যেমন বাণী তেমন সুর তেমন গায়কী। এরা ছিলেন ওই মাপের শিল্পী, ওই ঘরানার শিল্পী, যার গান শুনে আরেকটি শিল্পরসিক, শিল্পবোদ্ধা গান শিখতে উৎসাহিত হতেন, আগ্রহী হতেন, যেমন আমি হয়েছিলাম। এরকম অসংখ্য নিশ্চয়ই এদের গান শুনে এরকম অসংখ্য হাসান মাহমুদ নানা জায়গায় তৈরি হয়েছে। অবশ্যই তারা হয়তো লাইমলাইটে আসেনি, আসতে নাই, কেউ প্রমিনেন্ট হয়নি, কিন্তু গুনগুন করে গান গায়, ঘরে গান গায়, মাঠে গান গায়, বন্ধু মহলে গান গায়। নিশ্চয়ই তারা গায়। বন্ধু, কবিতা এবং গান একই অঙ্গের দুটো রূপ, একদম, তাই না? তো এর মধ্যে কি তুমি কখনো কবিতা লিখছো, তোমার 10টা কবিতার বই হয়েছে, আমার 10, কখনো 11টা কাব্য, কবিতার বই হয়েছে, এর মধ্যে কি কোনো পার্থক্য অনুভব করো, নাকি যৌথ যৌথ শিল্পবোধ অনুভব করো? মানে শিল্প তো মূলত একটা শেকড়, এর শাখা প্রশাখাগুলো একটু আলাদা। আমাদের জাতীয় কবি কিংবা আমাদের রবীন্দ্রনাথ বা আমাদের সাহিত্যে অনেক লেখকই আছেন যারা একাধারে সাহিত্যের পাশাপাশি গান লিখেছেন, নাটক লিখেছেন, ছোট গল্প লিখেছেন। রহমান ভাইয়ের কয়েকটা গান আছে, কিন্তু রহমান ভাই বিখ্যাত বিখ্যাত এটা রুনালাল্লা গেয়েছেন, আমার অনেক ঋণ আছে, স্মৃতি ঝলমল, হ্যাঁ, বাউল নদী, দেবু ভট্টাচার্য সুর, দেবু ভট্টাচার্য সুর করেছেন। রুনা আপা জন্ম দিয়েছে তার বাবা মা, কিন্তু রুনা আপার শিল্পী সত্তাটা জন্ম দিয়েছেন আবার দেবু ভট্টাচার্য। আচ্ছা, অসাধারণ এক মানুষ। তার আরেক কিংবদন্তি, এগুলো তোমার অল্প সময় বলা যাবে না, তুমি তোমার কথা বলো। আমার সৌভাগ্য যে মনি, আমার সৌভাগ্য যে আমার এই ছোট্ট জীবনে আমি বাংলাদেশের, বাংলা ভাষার, বাংলা সংস্কৃতির, বাংলা সাহিত্যের এমন কিছু কিংবদন্তির সান্নিধ্য পেয়েছি, স্নেহ পেয়েছি, যে আমার জীবনে যদি আর কোনো কিছু নাও পাই আমার অপ্রাপ্তি থাকবে না। বাহ, অসাধারণ। দেবদা যখন আমার গানের সুর করেছেন আমি মুগ্ধ, এবং আমার প্রথম বই বিবস্ত্র রজনীর গান, তার প্রকাশনা উৎসব হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্রে। এটা কত সালে? 92 or 3 এরকম হবে। হ্যাঁ, 92-3 এরকম। বিশ্ব সাহিত্য কেন্দ্রে প্রকাশনা উৎসব, বিবস্ত্র রজনীর গান, খুব ছোট্ট অডিয়েন্স, মঞ্চে বসা একাধারে আমাদের শাহজাহান ভাই, বসবাস শাহজাহান, উনি যত বড় রাজনীতিবিদ তার চেয়ে বড় কিন্তু আমার কাছে লেখক। তার চরকলমির সুখ দুঃখ পড়ে আমরা আরেক ভোলাকে আবিষ্কার করেছিলাম। তো মঞ্চে বসা আমাদের শ্রদ্ধেয় কবি আসাদ চৌধুরী, মঞ্চে বসা নাসির আহমেদ, কিন্তু দেবুদা মঞ্চে বসবেন না, বলবো হাসান আমি অডিয়েন্সে বসে দেখবো তোকে, তোকে দেখতে কেমন লাগে। এই যে ইমোশন, এই যে আবেগ, এগুলো তুমি কোনো এগুলোর কিছু বিনিময় না, কখনো হবে না, প্রশ্নই ওঠে না। আমি কি করে ভুলবো? বলবো। তো যেটা বলছিল প্রসঙ্গ, কবিতা এবং গান, কবিতা, বাংলাদেশের মৌলিক প্রকৃত গান যারা লিখেছেন তার প্রত্যেকই কবি। নিশ্চয়ই। মোহাম্মদ মনিরুজ্জামান, বলো। হ্যাঁ, নিশ্চয়ই। গাজী মাজহারুল আলম, কবি নাসির আহমেদ, ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান, মোহাম্মদ মনিরুজ্জামান যে বললাম, ডক্টর উনি লিখতেন না, কিন্তু প্রফেসর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন। তার আপন ছোট ভাই রফিকুজ্জামান, মোহাম্মদ রফিকুজ্জামান, ফজলে খোদা, কুদরতে খোদা, এরা প্রত্যেকে কিন্তু কবি এবং কেউ কেউ গীতি কবি। জি, নজরুল ইসলাম বাবু, গীতিকার। গীতিকার মানে কি? গীতি কবি, ইংলিশে পয়েট। তারপর ধরো যে ওই যে বিখ্যাত সুরকার বুলবুল ভাই, আহমেদ ইমতিয়াজ বুলবুল তো আরেক কিংবদন্তি, একেবারে মুক্তিযোদ্ধা, গীতিকার, সুরকার, নিজেও ভালো গান গাইতেন কিন্তু নিজে পারফর্মটা করার চেষ্টা করেন। বাট যতগুলো গান উনি করেছেন প্রত্যেকটা আরেক কিংবদন্তি, যেটা আমার গুরু বশির আহমেদের মতো, যে প্রতিটা গান হিট। জি, এখন তুমি বলো কবিতা এবং গান তুমি কিভাবে একসঙ্গে মার্চ করো? দেখি না, আমি মনে করি শিল্প হচ্ছে একটি স্তম্ভ, এর নানান শাখা প্রশাখা আছে, কেউ লিখে, কেউ গায়, কেউ সুর করে। তো আমার ভেতরে যে শিল্পিত মানুষ, যে জগৎ, যে ভুবন, গানের পাশাপাশি কবিতা আর একটা দিক। আমি আমার মনের অব্যক্ত যে কথা মুখে বলা যায় না, যে কথা সুরে আনা যায় না, যে কথা নিজে সরাসরি বলা যায় না, সেই বিরহ বা সেই কষ্ট বা সেই স্বপ্নের কথাটা আমি কবিতায় উপস্থাপন করার চেষ্টা করি। সুধী দর্শক, হাসান মাহমুদের কবিতার বই, এখানে ওর একটু ছোট্ট পরিচিতি আছে, সেটা দিচ্ছি। জন্ম 19 জুলাই 1967, কুতুবা বোরহানুদ্দিন ভোলা, মা রওশনারা বেগম, বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের ঢালি। কবিতা বইয়ের নাম বিবস্ত্র রজনীর গান, মধ্যাহ্নের স্বরলিপি, দুরাগত মাদুলের ধ্বনি, চোখের মতো চিহ্নগুলো, দিকপ্রান্ত সহিস, জলে দোলে চাঁদ, আরও কিছু পথ, মায়াবী আঁচল, মুগ্ধতা, রূপকথা নদী, যেদিকে তাকাই উপকূল। বন্ধু, যেহেতু কবিতা নিয়ে কথা হচ্ছে, তুমি একটু কবিতা পড়ো।
শেষের যেই নামটা উচ্চারণ যেদিকে তাকাই উপকূল, হ্যাঁ আমি উপকূলের ছেলে তো, নিশ্চয়ই, এবং বাংলাদেশে উপকূল বেষ্টিত একটা এলাকা। তো প্রত্যেকটা কবি বলো, শিল্পী বলো, লেখক বলো বা সাধারণ মানুষের মধ্যে কিন্তু স্বপ্ন থাকে। সেই স্বপ্নটা প্রথম তৈরি হয় তার নিজের জন্মভিটা থেকে এবং তার নীড় বা ঘর বা তার নিজস্ব এলাকা। তো আমরা অনেক সময় বলি যে এটা স্বজনপ্রীতি, এটা আসলে স্বজনপ্রীতি না, এটা অস্তিত্ব, এটা অস্তিত্ব বন্ধু, এটা অস্তিত্ব। তুমি ঢাকায় থাকো কিন্তু তুমি কিন্তু এখানে এসে হঠাৎ উচ্চারণের ধ্বনি পেয়ে তুমি জিজ্ঞেস করলা এই বরিশাল কার বাড়ি, এই যে তুমি খুঁজে ফিরছো। তা আমি যেদিকে তাকাই আমারই ভোলা, আমারই উপকূল, আমারই পটুয়াখালী, আমারই বরিশাল, ওই লঞ্চ যাত্রা, ওই লঞ্চ যাত্রা, ওই ভেপু, ওই জলের কল্লোল। ছোট্ট কবিতা পড়বো না একটু দীর্ঘ? না, ছোট কবিতা আচ্ছা, পড়ো। ছোট্ট কবিতা পড়ি। রক্ত জবার মতো ফুটে আছো উপকূল জুড়ে, তোমার বিস্তীর্ণ জলাধারে অপেক্ষা করছে পাথর সময়ে। জীবনের খেরো খাতা পেছনে ফেলে প্রণোদনাহীন মানুষেরা নির্ভার তাকিয়ে আছে দুরান্তের ওই কুহক শাখায়। ও শাহবাজপুর, তুমি দেখছো না পাতার পেছনে লুকানো আলো আনন্দের এই যৌথ উদ্ভাস? রক্ত জবার মতো ফুটে আছো লাল টকবকে, কুকরি মুকরির সলাজ সংকল্প জুড়ে উত্তাপ আর ইরংসার কোলাজ। মৃত ইলিশের ফ্যাকাশে চোখ, ভেটকির নিশ্চুপ ঠোঁট, চরের নিরাগ পরা প্রান্তর, বাউফলের মহিষ বাথান, ভোলাগামী পর্যটকের দৃষ্টি এড়িয়ে থাকা হরিণ শাবকের বুক ধরফর প্রস্থান। তোমার ভৌগোলিক যাপন দহন, তবু সিদ্ধার্থের ব্রত নিয়ে এইভাবে ফুটে থাকো সাগর বিভায়। মাস্তুলের উপাসে যেমন অগ্নি রঙে ফুটে আছে অস্তগামী সূর্য। বাহ, অসাধারণ, অসাধারণ। ভাবি, আপনি কি কবি হাসান মাহমুদের কবিতা পড়েন? সংসারের নানাবিধ না না, ভাবিকে বলতে দাও, তুমি বলো। পড়েন? পড়া হয় না আসলে? না ভাইয়া, করা হয় না। এটা আসলে কখনই কি দেখেন কৌতূহল জাগে না যে ও কি কবিতা লেখে, দুইটা একটু একটু পড়ি? ওরকম জাগে না, মানে বইগুলা মানে এদিক ওদিক করি, দেখি যখন গুছাই, কিন্তু ওই মোবাইলে ফেসবুকে যেগুলা দেয় ওগুলা সুন্দর করে পড়ে? ও আচ্ছা, ওগুলো পড়ে। ফেসবুকের কবিতা পড়ে? ফেসবুকের কবিতা মানে এত কঠিন কঠিন উচ্চারণ করতে মনে হয় যে কেন এই শব্দটা কি হবে, কেন লিখলো, এটা ভাবি তখন। তার মানে হচ্ছে ওর কবিতা আপনি পড়েন, পড়েন। আপনি আপনার মধ্যে কি কখনো কবিতা লিখবার ইচ্ছা হয়েছে বা কোনো শিল্প সাহিত্যের সঙ্গে যুক্ত হওয়া? কবিতা লেখার ইচ্ছা হয়নি, কিন্তু আমার মনে হয় যে মাঝে মধ্যে মনে হয় যে আমার জীবনে প্রথম থেকে ছোটবেলা থেকে এখন বাচ্চা কাচ্চা বড় হইলো, সংসারে মানে সব কিছু লাইন বাই লাইন মানে আমি ওর মতো লিখি। বাহ। মাঝে মধ্যে ওকে বলি, মনে হয় যে আমারও মন চায় যে এমন একটা মানে কবিতার বই বের করতে বা লিখতে, বা নিজের জীবনের হ্যাঁ, অভিজ্ঞতাটাকে লিখতে ইচ্ছে করছে। এটা কিন্তু একটা ভালো বিষয়। লেখার অভ্যাস আছে আমার, বিয়ের আগের ডায়েরিটা এখনো আছে, বিয়ের পরও আমি ডায়েরি লিখতাম মাটিয়া হওয়ার আগ পর্যন্ত। ঢেলি সকাল থেকে রাত পর্যন্ত কি করতাম, যে রাতে যখন ঘুমাইতে যেতাম ওই কথাগুলো ডায়েরিতে লিখতাম। ওই ডায়েরিগুলো এখনো আমার কাছে আছে। তার মানে আপনিও কিন্তু লেখক, যে কোনো ভাবে হোক না, যে কোনো ভাবে হোক। আমার মনে হচ্ছে যে সারাদিন আমি কাজ মানে কি করলাম, কতটুকু ভালো করলাম, কতটুকু খারাপ, মানে ওই কথাগুলো আমি ডায়েরিতে, ওই অনুভূতিগুলো আপনি লিখে রাখতেন। এবং ধরুন আপনি যদি ওইটা প্রতিদিন লিখতেন, আজ কিন্তু অনেকগুলো খাতা হয়ে যেত, তাই না? এবং এটা যদি প্রতিটি নারী, প্রতিটি মা, প্রতিটি গৃহিণী যদি লেখেন, এটি কিন্তু বিস্ময়কর অভিজ্ঞতার একটা পৃথিবী তৈরি হয়ে যায়, তাই না? জি। বন্ধু, তোমার তো ফেসবুকে দেখি তোমার কন্যা মাটিয়ার সঙ্গে তোমার প্রচুর ছবি। তুমি মাটিয়ার সঙ্গে তুমি ইউনিভার্সিটিতে যাচ্ছ, মাটিয়ার সঙ্গে তুমি খাচ্ছ, মাটিয়ার দিকে তাকিয়ে আছো। আমি জানি পিতা হিসাবে কন্যার প্রতি তোমার প্রত্যেক পিতার একটা আলাদা মমতা। এইটা কেন হয় বন্ধু, একটু ব্যাখ্যা করো। জেনেটিক একটা বিষয়। যেমন আমার সাথে মাটিয়ার ইন্টিমেসিটা খুব চমৎকার, আবার অরিত্রের সাথে তার মায়ের ইন্টিমেসি খুব চমৎকার। গত পরশুদিনও তার আবদারে তার অনেক বন্ধুর যেটা বিস্ময়কর, আমার ছেলেটা একটু ইন্ট্রোভার্ট, মানে গুটিয়ে থাকে, কিন্তু সে এই শহরই তার জন্ম, এই শহরই বড় হয়েছে, কিন্তু ওর জীবনযাপনটা একটু অন্যরকম। হঠাৎ দেখলাম গত পরশুদিন এক ঝাঁক বন্ধু নিয়ে হাজির, আমার খুব ভালো লাগলো। হ্যাঁ, আর মাটিয়া হচ্ছে যে মাটিয়ার মধ্যে কিছু ক্রিয়েটিভিটি, যেগুলো যেমন আমার গান করা,
কবিতা আবৃত্তি করা, অভিনয় করা, এটা ওর ওর মধ্যে ছোটবেলা থেকে ঝোঁক ছিল এবং নাচের প্রতি ওর ভীষণ আগ্রহ ছিল, কিন্তু পারিবারিকভাবে এই নাচটাকে আমরা গ্রহণ করতে পারিনি, কারণ আমার অভিজ্ঞতা হচ্ছে এই যে এটা সে কন্টিনিউ করতে পারবে না। হ্যাঁ, বুঝতে পারছি। আমাদের যে সামাজিক প্রথা পদ্ধতি নিয়ম, তার চেয়েও গানটা শেখুক, এই জন্য আমি হারমোনিয়াম কিনে দিলাম। তারপর যখন হারমোনিয়াম হলো না, বেহালা কিনে দিলাম, গিটার কিনে দিলাম। তো যে আমাদের এখন শিক্ষা পদ্ধতি তো চেঞ্জ হয়ে গেছে, পড়াশোনার চাপ, এই টিউশনি, এই টিচার, তো আর হলো না। আহত হলাম, কিন্তু ও যখন বিশ্ববিদ্যালয়ে গেল তখন দেখলাম যে আমার স্বপ্নের স্ফুরণটা মানে খুব ভালোভাবে প্রকাশিত হচ্ছে। ও আবৃত্তি শিখছে, পারফর্ম করছে, অভিনয় করছে, উপস্থাপনা করছে, অর্থাৎ আমার স্বপ্নের জায়গাগুলো আর শূন্য থাকলো না, ফিল আপ করলো। যে কারণে মাটিয়ার সাথে একটু বেশি ছবি দেখো, আর ও এগুলো এনজয় করে। মূলত হচ্ছে যে আমার মেয়েটা এগুলো এনজয় করে, ওর মধ্যে একটা নতুন কিছু গ্রহণ করার আগ্রহ আছে, মানুষের সাথে মিশে আনন্দ পায়, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়ে আনন্দ পায়, মানে বাবার কিছু ইতিবাচক দিক ওর মধ্যে আছে। সেটা তোমার ভালো লাগে? ভালো মানে কি, ভীষণ ভালো, ভীষণ ভালো লাগে। এবং এই তোমার যে বেদনার সঙ্গে আমি একটু শেয়ার করি নিজের সাথে। আমি চেয়েছিলাম যে আমার কন্যা পায়রা, হ্যাঁ, সে সকালবেলা উঠে গলা সাধবে এবং তার গলা সাধা সুরে সুরে আমার ঘুমটা ভাঙবে, কিন্তু আমার মেয়েটা সেটা হয়নি। আসলে হয় না, বাস্তবতাটা এটা এটা আমার মধ্যে একটা অদ্ভুত কষ্ট আছে, কাউকে বলতে পারলাম না, আজকে তোমাকে বললাম। তোমার এটা এক জাতীয় বেদনা, বাবা খুবই 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 বেদনা। বাবা মার মধ্যে কিন্তু স্বপ্ন থাকে, আমাদের প্রত্যাশা তো খুব সীমিত। হ্যাঁ, আমি বেশি কিছু চাই না, তো সিম্পল, এবং এটা ওর জন্যই কাজে লাগতো। ও যদি একটা মানুষ, এটা তোমার অনুষ্ঠানের সাথে হ্যাঁ তুমি বলো করবে কিনা জানি না, কিন্তু আমরা তো মানুষগুলো, মানুষ তো। আমি মোতাহার হোসেন চৌধুরীর সংস্কৃতি কথা, ওখানে একটা কথা, যে ছোট্ট একটা বাক্য, মানুষ স্বভাবতই দ্বিজ, মানে প্রথমত সে প্রাকৃতিকভাবে জন্ম নেয়, আরেকবার নিজে নিজেকে জন্ম দেয়। রাইট। তো এই নিজে থেকে নিজেকে আরেকটা হাসান বা আরেকটা মণি তৈরি করার মানুষের সংখ্যা জগতে কম, অনেক কম। অনেক যারা আছে তাদের জীবনে দুঃখ কম। অর্থাৎ তুমি যদি লিখতে পারো, তুমি যদি গাইতে পারো, তুমি যদি আঁকতে পারো, তুমি যদি পারফর্ম করতে পারো, তুমি যদি আবৃত্তি করতে পারো, জগতের অনেক বেদনা, অনেক সংকট, অনেক কষ্ট থেকে তুমি মুক্তি পাবা। এই জন্যই আমরা ভালো আছি। আমার বন্ধু হাসান মাহমুদ এই যে গান গায়, শিল্পী হিসেবে তো খুবই খ্যাতিমান, ও তো নানা রকমের কথাবার্তা শোনেন, মহিলার ওর আশেপাশে থাকে। এটা তো ভাইয়া শিল্পীদের সাথে এটা তো থাকবে। আমি তো প্রথমে বললাম এটা নিয়ে আমার কাছে গর্ব হয়, যে বললাম না যে সবচেয়ে বড় ফরিদা আপা, না ফরিদা ওনারা লিজেন্ড, ওরা অন্য জিনিস। আমি কিন্তু একটু, আর ওই যে বললাম যে ছোট, ওদের সাথেও গান গাই, এটা আমার কাছে ভালো লাগে ভাইয়া। আর কিছু না, না না ভাইয়া, না এর বাইরেও তো হয়। না ধরেন কত মেয়েরা এসে বলে যে ভাই আপনার গান শুনলাম, খুব ভালো লাগছে, চলেন একটু বেড়াতে যাই। এটা শিল্পীকে বলতে পারে, কেউ গান ভালো লাগবে, কারোর কাছে চোখ ভালো লাগবে, কারোর কাছে তার ঠোঁট ভালো লাগবে। বললাম তো ভাইয়া, আমি একটু ব্যতিক্রম। হাসানও একটু, আমার কাছে মনে হয়নি যে এটা নিয়ে আমার সংসারে কখনো কোনো একটা কালো ছায়া পড়ছে বা পড়বে, এটা আমার মনে হয় না। বন্ধু তো অসাধারণ ব্যাপার, ভাবি তোমাকে কিভাবে উপলব্ধি তত বটেই, নচেত এক ছাদের নিচে আজকে কত বছর, 24 না 26 হয়ে গেল। হ্যাঁ, একটা ছাদের নিচে একটা ঘরে 26 বছর কিভাবে কাটালাম। এই গ্রহণ বর্জন বা এই স্যাক্রিফাইস অথবা এই যে দৃষ্টিভঙ্গি, এটাই দাম্পত্য জীবনকে, প্রতিটা দম্পতির এরকম হওয়া উচিত যে সবসময় তো একেবারে সমমনা কাপল হবে না, না এটা হয় না, কখনোই হয় না। কিন্তু এই যে মানিয়ে নেয়া, একটু স্যাক্রিফাইস করা, একটু ত্যাগ স্বীকার করা, তার অনেক কিছু আমার ভালো লাগে, অনেক কিছু ভালো লাগে না। আমার অনেক কিছু সে খুব মাইন্ডলি রিসিভ করে, আবার অনেক কিছু হয়তো ভালো লাগে না, কিন্তু পরিবারের প্রয়োজনে, শান্তির জন্য সে মেনে নেয়। তো খুবই স্বাভাবিক, যেমন আমি একটু দেরি করে ঘরে ফিরি, এটা আমার ব্যাড হ্যাবিট, আড্ডা প্রিয় মানুষ। তো এটা নিয়ে প্রথম খুনসুটি হতো, এখন আর হয় না। বুঝে গেছে যে ও যেখানে থাকুক রাতে ফিরবেই। এবং এটা আমার বৈশিষ্ট্য যে আমি যত বড় অনুষ্ঠান হোক, ছোট অনুষ্ঠান হোক, আড্ডা হোক, যেটাই হোক, আমাকে ঘরে ফিরতে হবে। কারণ আমার ঘরে আমার অরিত্র মাটিয়া যেমন আমার পার্ট অফ লাইফ, তেমনি নাজমুন নাহরও আমার পার্ট অফ লাইফ। এবং আমি মনে করি যে যে কোনো রুচিশীল মানুষেরই পরিবারটাকে প্রাধান্য দেওয়া উচিত। রুচিশীল বা সৃষ্টিশীল যে কোনো মানুষেরই
যে কোনো পেশার মানুষকেই তার পরিবারকে প্রায়োরিটি দেওয়া উচিত। নিশ্চয়ই। কারণ পরিবার থেকেই দেশ, রাষ্ট্র, পৃথিবী। আমরা যদি একটা সুন্দর পৃথিবী চাই, সুন্দর একটা দেশ চাই, সবার আগে চাইতে হবে আমি ভালো থাকবো, আমার পরিবার ভালো থাকবে, আমার প্রতিবেশ ভালো থাকবে, দেন আমার দেশ ভালো থাকবে। কারণ একটার সাথে একটা লিঙ্কড আপ, সংযুক্ত। তো সুতরাং লেখক শিল্পী হওয়া মানেই যে প্রথমের গল্পে ফিরে যাই যে এই বিশেষণগুলোর সাথে মানুষের একটা ট্র্যাডিশনাল ধারণা, এথিক্স, যারা শিল্পী মানে উদাসীন, শিল্পী মানে বাউন্ডলে, লেখক মানে বহির্মুখী। বহির্মুখী বলতে বহু গামীয় বটে অনেকে বলেন। তা আমি এই দর্শনে বিশ্বাস করি না। যুগের যে পরিবর্তন, সময়ের যে পরিবর্তন, এই পরিবর্তনের সাথে সাথে মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হওয়া জরুরি, রুচির পরিবর্তন হওয়া জরুরি, মানসিকতার পরিবর্তন হওয়া জরুরি। অর্থাৎ যা ইতিবাচক তা আমরা গ্রহণ করব, যা নেতিবাচক তা পরিহার করবো। এটা শুধু লেখক, শিল্পী, কবির জন্য না, সমাজের প্রতিটা পেশার প্রতিটা মানুষের এই দৃষ্টিভঙ্গি হওয়া উচিত। এটা আমার ধারণা। নিশ্চয়ই। বন্ধু, তুমি একটা পত্রিকা সম্পাদনা করো, পূর্বপর। হ্যাঁ, তুমি জানো আমার তো পেশাগত জীবন শুরু হয়েছিল শিক্ষকতা দিয়ে, পরে চলে আসলাম সাংবাদিকতায়, দৈনিক জনতা দিয়ে শুরু করলাম। 25 বছর তো তোমাদেরই প্রফেশনই ছিলাম। পরে চাকরি ছেড়ে দিয়ে আমি নিজে একটা সাপ্তাহিক ম্যাগাজিন করার খুব আকাঙ্ক্ষা ছিল, এখনো আছে। আমি একসময় সাপ্তাহিক খবরের কাগজে কাজ করতাম, তোমার মনে আছে? আজকের কাগজে ফাউন্ডেশন যেখান থেকে হলো আর কি, খবরের কাগজ, দেন আজকের কাগজ। তো আনিস ভাই আমাদের মালিক পক্ষের মানুষ, অর্থাৎ কাজী শাহেদ আহমেদের মেজো ছেলে, উনি আমেরিকা থেকে এসে পত্রিকাটা বন্ধ করে দিলেন। তো বন্ধ হওয়া মানে যে আমাদের চাকরি চলে গেছে তা না, আমরা রিসাবল হলাম আবার আজকের কাগজে। কিন্তু ওই ম্যাগাজিন করার যে আনন্দ, যে প্রশান্তি, যে ভালো লাগা, এইটা আমি আর আজকের কাগজে পেতাম না। এবং আজকের কাগজে বেশি দিন থাকলাম না, চলে গেলাম অন্য একটা পত্রিকার ফিচার এডিটর হিসেবে, প্রায় 9 বছর ছিলাম। এরপর আরেকটা দৈনিকে চলে গেলাম। কিন্তু আমার ওই যে পিছন ফিরে তাকানো, ওই যে ম্যাগাজিনের প্রেম টান আর আমার ভেতর থেকে যায় না। এ কারণে আমি একটা সাপ্তাহিক ম্যাগাজিন ডিক্লারেশন নিয়েছি, পূর্বাপর, সময় পূর্বাপর। পত্রিকাটি নিয়মিত করতে পারি না, কিন্তু অনিয়মিত হলেও আমি এখনো ধরে রেখেছি আর কি। এটা আমার ভালো লাগার একটা অংশ। আচ্ছা, তোমার কি মনে পড়ে, এটা তো বেশি দিনের কথা নয়, সম্ভবত 20 বা 15 বছর আগে ঈদ সংখ্যা, ঈদ সংখ্যার জন্য আমরা কতটা আমরা কেন মানে সমস্ত মানুষটা লালায়িত থাকতো, একটা ইত্তেফাকের ঈদ সংখ্যা বেরোবে, রোববারের ঈদ সংখ্যা বেরোবে, তখন রোববার বিচিত্রার ঈদ সংখ্যা, আর পূর্ণিমা। দেন আস্তে আস্তে শুরু হলো ডেইলি পত্রিকাগুলোর ঈদ সংখ্যা, একটা কম্পিটিশন, একটা প্রতিযোগিতা। এবং লেখক যেমন অপেক্ষায় থাকতেন, তুমি যেহেতু নিজে লেখক এই জন্য একটু বাড়িয়ে বলছি না, লেখকদের একটা আকাঙ্ক্ষা থাকতো যে আমি কয়টা উপন্যাস লিখবো, কয়টা গল্প লিখবো, কয়টা কবিতা লিখবো, কোন কোন পত্রিকায় যাবে। তেমনি পাঠকও কিন্তু অপেক্ষা করতেন। মধ্যবিত্তের মধ্যে প্রবণতা বেশি ছিল, ধীরে ধীরে ক্রমান্বয়ে এটা ছড়িয়ে গেল সারা সকল পেশার নেশার মানুষের মধ্যে, যে মানুষ পড়ুক আর না পড়ুক, ঈদ সংখ্যা কিন্তু সে কিনতে, একটা প্রেস্টিজিয়াস ব্যাপার ছিল। একটা ঈদ সংখ্যা কেনা মানে একটা আনন্দ। কোনো বাড়ির ড্রয়িং রুমে ঈদ সংখ্যা নাই, ওই বাড়িটাকে তুমি আধুনিক বাড়ি বলতে পারবে। হ্যাঁ, সেই সময় ছিল, এই ট্র্যাডিশনটা ছিল। কিন্তু পরিতাপ বা কষ্ট যেটাই বলি না কেন, এখন সংবাদপত্র শিল্পটাই এটা মরাল যে ভ্যালুজ, ওই জায়গাটি তার নাই। যে কারণে এখনো বের হয়, নিয়মিত বের হয়, কিন্তু তোমার আমার যৌবনের অথবা আমাদের পূর্বপুরুষের যৌবনের যেই আকাঙ্ক্ষিত ঈদ সংখ্যা, ঈদ ম্যাগাজিন, ওই ভালো লাগার জায়গাটি কিন্তু আগের মতো আর স্থির নেই। এটা আমি লেখক হিসেবে বলতে পারি, পাঠক হিসেবে বলতে না, শুধু স্থির নাই না, অনেকটা স্খলিত হয়ে গেছে, অনেকটা মিউম্রান হয়ে গেছে। এটা এখন ট্র্যাডিশন করার জন্য, হ্যাঁ, এটা করার জন্য করা। দৈনিক পত্রিকা ঈদ সংখ্যা করবে মানে তার 10 লক্ষ টাকার বিজ্ঞাপন আসবে। তার দৃষ্টিভঙ্গি হচ্ছে বিজ্ঞাপন। দৃষ্টিভঙ্গি ওইটা না যে আমি একটি নতুন উপন্যাস নতুন পাঠকের হাতে তুলে দেবো, অথবা নতুন একজন লেখককে প্রমোট করবো, নতুন একজন কথাশিল্পীকে প্রমোট করবো, একজন কবিকে প্রমোট করবো। এই মানসিকতা কিন্তু এখন নাই। এখন সবকিছুর মধ্যেই একটা বিজনেস বা বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি ঢুকে গেছে। না, তোমাকে একটা পরিতাপের বিষয় বলি। সাম্প্রতিককালে হচ্ছে যে একটা খুব খ্যাতিমান পত্রিকা তার ঈদ সংখ্যা করতে চাইছে না, ওই যে বিজ্ঞাপন, এখন বিজ্ঞাপনও পাওয়া যায় না। খুবই স্বাভাবিক। আমি তো বললাম যে সবকিছুর মধ্যে বিজ্ঞাপনও পাওয়া যাচ্ছে না, সবকিছুর মধ্যে একটা ছন্দপতন, বিজ্ঞাপন কমে গেছে। অথচ আমরা যদি কর্পোরেট এর দিকে তাকাই, যে অনেক কর্পোরেট হাউস কিন্তু বেড়ে গেছে, হ্যাঁ, বাট বিজ্ঞাপন কমে গেছে। কেন? যে তোমার ওই প্রিন্টিং মিডিয়া দখল করেছে এখন অনলাইন। এখন সবকিছু হয়ে গেছে অনলাইন বেসড। সবকিছু হয়নি। আমি এখনো ঘুম থেকে উঠে যদি বাসায় পেপার না পড়ি, আমার কিন্তু বাথরুম হবে না,
অস্বস্তি লাগে। নাচতে হবে না। ঘুম থেকে উঠে আগেই দরজা খুলবো, পেপারটা নেব, আর কিছু হোক ফার্স্ট পেজ ব্যাক পেজ দেখবো। এটা সেকেলে মানসিকতা। এবং তোমার এটা tradition। তোমার ভাবির সাথে আমার খুনসুটি হয়, সে বলে যে পড়ো না, এটা কেন রাখো? আমি তাকে বুঝাইতে পারি না যে জানি মাস গেলে একটা ছোট্ট টাকা তাকে দেই, এটা আমার কন্ট্রিবিউশন ওর জন্য। হ্যাঁ, ওই হকারটিকে আমি টিকিয়ে রাখি। আমার মতো 100 পাঠক 100টা পত্রিকা কিনলে সে হয়তো 1 টাকা লাভ করে 100 টাকা পাবে। 2 নম্বর হচ্ছে, আমি এখন যতই আধুনিক হোক, আমি অনলাইনে মোবাইলে নিউজ পাঠ করে ওই তৃপ্তি পাই না যেই তৃপ্তি আমি ডিরেক্ট একটি ম্যাগাজিন বা একটি পত্রিকা দেখে পাই। আচ্ছা, তুমি যখন ঐতিহ্যের কথা বললা তখন আরেকটা বিষয় বলি, সেটা ট্রানজিস্টার। ট্রানজিস্টার আমার অহংকারের অংশ। আমার প্রথম গুরু হচ্ছে ট্রানজিস্টার। একদম তোমার সঙ্গে আমি 300 একমত। আমার প্রথম তুমি বলছো, শুরুতে বলেছিলে যে মানে সোদা গন্ধ পুঁতিময় একটি ছোট্ট দ্বীপ জেলা খোলা। জি। আমার মনে আছে যে আমরা স্কুলে যেতাম, জুতা তো দূরের কথা, ঠিক মতো প্যান্টও পরতে পারতাম না। বর্ষায় এতটুকু কাদা, বৃষ্টিতে ভেজা, আবার রোদে শুকানো, এই পিকুলিয়ার একটি আবহাওয়ার মধ্যে আমাদের বেড়ে ওঠা। কিন্তু সেখানে আমাদের বিনোদনের একমাত্র অনুষ্ঠান ছিল 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর। পহেলা বৈশাখ তখনও এতটা প্রবলভাবে সর্বত্র জেঁকে বসেনি। আর বিনোদনের একমাত্র মাধ্যম হচ্ছে ট্রানজিস্টার, অর্থাৎ রেডিও। আমার বাবার প্রিয় অনুষঙ্গ ছিলেন ট্রানজিস্টার। এবং মানুষ যেমন মডেল, গাড়ির মডেল চেঞ্জ করে, আমার বাবা প্রতি বছর বছর ট্রানজিস্টারের মডেল চেঞ্জ করতেন। আমার রেডিও মানে কি, একটা ট্রানজিস্টারের সাইজ এত বড়, এটা নেয়ার জন্য একটা লোক ছিল আব্বার সাথে। আবার চান্দা ব্যাটারি, ব্যাটারি 3টার জায়গায় 6টা দিয়ে একটা বক্স করতেন। সেই গল্পটা অন্য প্রসঙ্গ, সেই গল্পটা আরেকদিন করানো যাবে। তো বলছি, যখন রেডিও বাজতো তখন কিন্তু পড়া বন্ধ হয়ে যেত, কান চলে যেত। আমাদের কান তৈরি হয়েছে, সুর তৈরি হয়েছে, তাল জ্ঞান তৈরি হয়েছে রেডিও শুনে। ওই রেডিও শিখিয়েছে, ওনার নাম বশির আহমেদ, চেহারা দেখিনি কিন্তু, ওনার নাম সুবীর নন্দী, ওনার নাম আব্দুল জব্বার, উনি রুলানাল্লাহ, উনি সাবিনী ইয়াসমিন, উনি শাহনাজ রহমতুল্লাহ, উনি ফরিদা পারভিন, শাম্মী আক্তার, উনি শাম্মী আক্তার, এবং আরেকজন প্রখ্যাত শিল্পী ছিলেন আব্দুল আলিম পারভিন। আব্দুল আলিম তো আবার আরেক গল্প। আব্দুল আলিম, আব্বাসউদ্দিন, লতিফ ভাই, মানে আব্দুল লতিফ, লতিফ সিদ্দিক, ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। এবং আব্দুল লতিফ, আব্দুল আলিম একদিন প্রার্থনা করলেন লতিফ ভাইয়ের কাছে, লতিফ ভাই আমি তো পল্লী গীতিই গাইলাম, আমাকে একটা আধুনিক গান দেন না। তখন একটা আধুনিক গান তার জন্য লিখলো এবং শুরু করলো। কোনটা জানো? কোনটা? দোল দোল দোলনি, রাঙা মাথার চিরুনি, এনে দেব হাট থেকে মান তুমি করো না। দোল দোল দোলনি, রাঙা মাথার চিরুনি, এনে দেব হাট থেকে মান তুমি করো না। নতুন নতুন খোপাটি তুলে এনে দোপাটি, রাঙা ফিতায় বেঁধে দেব মান তুমি করো না। দোল দোল দোলনি, রাঙা মাথার চিরুনি, এনে দেব হাট থেকে মান তুমি করো না। চেয়ে দেখো ডালিম ফুলে ওই জমেছে মন, বউ কথা তো ডাকছে পাখি কয় না কথা বউ। চেয়ে দেখো ডালিম ফুলে ওই জমেছে মন, বউ কথা তো ডাকছে পাখি কয় না কথা বউ। ঝুমঝুমি মন পায়েতে কয় না সোনার গায়েতে, আরো দেব নাকের নলক মান তুমি করো না। দোল দোল দোলনি, রাঙা মাথার চিরুনি, এনে দেব হাট থেকে মান তুমি করো না। এনে দেব হাট থেকে মান তুমি করো না। এনে দেব হাট থেকে মান তুমি করো না। লিজেন্ড এভাবেই তৈরি হয়ে যায়। আচ্ছা, আমরা যখন একটু পিছনের দিকে স্মৃতির প্রসঙ্গের মধ্যে ঢুকে গেছি, তখন ভাবি আপনিও এটা বলবেন, গ্রামের মানুষ বিয়েতে যে মাইক বাজতো। হ্যাঁ, বিয়ে মাইক ছাড়া তো বিয়ে হইতো না। এখন যেমন ডিজে ছাড়া বিয়ে হয় না, তখন বিয়ে মানে গরিব, ধনী, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, ছেলে মেয়ের বিয়ে হচ্ছে একটা মাইক বাজবে না। Confirm. মাইক বাজতো। এবং সেখানে নিনা হামিদের লং প্লে, আব্দুল আলিমের লং প্লে, কেমন তখন লতা মঙ্গেশকর। এবং তখন আমার খুব মনে পড়ে
এই যে গ্রামের সাদামাটা মানুষ, কিন্তু সেখানে গান বাজছে সন্ধ্যা মুখোপাধ্যায়, কি চন্দন পালঙ্কে শুয়ে একা একা কি হবে জীবনে তোমায় যদি না পেলাম, কিংবা আমি তার ছলনা ভুলবো না, মনে আছে? আবার একইভাবে ওখানে লতা মঙ্গেশকরের বিখ্যাত গান নাগিন ছবি মন্ডোলে মেরা, আমাদের আব্বাসুদ্দিনের গান নদীর কুল নাই কিনারা নাই, হ্যাঁ, তার আব্দুল আলিমের তো কথাই নেই। মানে আব্দুল আলিম মানে হচ্ছে যে যদিও ওনাকে পল্লী গীতের শিল্পী হিসেবে একটা কর্নার করে ফেলা হয়েছে, বাট ওনার কণ্ঠে, এটা আমাকে শাহিন ভাই বলতো যে তুমি ফলো করে দেখবা, বাংলাদেশের দুইটা ভয়েস আর্টিস্ট যারা ভয়েস মানে গান তো অনেকেই করেন, একজন বশির আহমেদ, একটা হচ্ছে আব্দুল আলিম। এদের ভয়েসের ভেতরে ঈশ্বর প্রদত্ত একটা মাদকতা ছিল। তারা চর্চা করেছেন, রেয়াজ করেছেন, ট্রু, রেয়াজ ছাড়া তো শিল্পী হওয়া যায় না, কণ্ঠ আল্লাহর দান, প্রকৃতির দান, কিন্তু অনুশীলন ছাড়া, চর্চা ছাড়া আমার মতো শিল্পী হতে পারবে, কিন্তু লিজেন্ড শিল্পী হতে পারবে না। মানে একজন বশির আহমেদ হতে হলে, একজন সুবীর নন্দী হতে হলে তাকে পরিচর্যা, অনুশীলন, পরিশীলনের মধ্যে দিয়ে যেতে অবশ্যই যেতে হয়। শুনে মাইক, বিয়ের মাইকের কিন্তু আরেকটা মজার বিষয় ছিল, আচ্ছা সেটা আমি জানি না, তোমার বাড়ির কাছে ছোট খাল ছিল? আছে, আমার পাশেই খাল। আচ্ছা, ওই খালের ভেতর দিয়ে ছইয়ালা নৌকা, মাথায় হচ্ছে হর্নটা বাজায় যাইতো গান, হ্যাঁ, আর নৌকা বাইতেছে, উপরে হর্নটা চুঙ্গাটা, হ্যাঁ ওটাকে হর্ন, এবং খালের দুই পাশে অজস্র মানুষ, মহিলা, নারী, পুরুষ, হ্যাঁ, নির্বিশেষে যাচ্ছে, না শুধু দাঁড়াই যাচ্ছে না, হেঁটে যাচ্ছে, দুই পার থেকে যাচ্ছে, মায়েরা দাঁড়ায় থাকতো, আমাদের মতো পিচ্চি বাচ্চারা ওই নৌকার সাথে সাথে ঝরনা করতে। সে যে কি ভাই দিনগুলি গেছে না। এটা আমরা দুর্গাপূজায় দেখতাম, হ্যাঁ দুর্গাপূজা যখন হতো, এটা যে হিন্দুদের পূজা, সনাতনের পূজা, এটা কিন্তু আমরা বুঝতাম না। পূজা মানে আমাদের যেমন ঈদ, হ্যাঁ, সনাতনদের পূজা, ওই পূজায় যদি 5000 সনাতন ধর্মের লোক থাকতো, 5000 মুসলমানও থাকতো, একদম একদম। এবং আমরা ঈদের যেরকম আনন্দ করতাম, পুজোও কিন্তু একরকম আনন্দ। এবং বিসর্জনের সময় তোমার মনে আছে কিনা যে এই যে বিসর্জন দেওয়ার জন্য নৌকাটা যখন খাল পেরিয়ে মানে বড় নদীতে বা বড় খালে যেখানে বিসর্জন হবে, এই পর্যন্ত কিন্তু আমরা হেঁটে হেঁটে যেতাম, এবং কারো পা ফুসকা করে যেত, স্যান্ডেল হারিয়ে যেত, এই জন্য বাড়িতে এসে মাইক খাওয়া লাগতো, পায়ে ব্যথা পেতাম, কিন্তু ওই বিসর্জন দৃশ্য আমাদের দেখা লাগতো, দেখতে কি স্মৃতি আপা মাহা সেই সব দিন। মানে আমাদের শাহ আব্দুল করিম লিখে গেছে, আগে কি সুন্দর দিন কাটাইতাম, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার খাটু গান গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এই দিনটা দরকার আমাদের, খুব দরকার। বন্ধু, ভাবি অনুষ্ঠান প্রায় শেষের দিকে চলে এসেছি, যাওয়ার আগে ছোট একটা প্রশ্ন করি আর কি, হ্যাঁ কেমন? আচ্ছা শুনো, এই ঈদে তুমি ভাবির জন্য কি দিলা? তোমার ভাবিকে একটি তার পছন্দের শাড়ি দিয়েছি, তাকে এবং তার কন্যাকে, এবং আমার মায়ের জন্য একটি শাড়ি কিনেছি। বাহ, মা বেঁচে আছেন? মা এখনো বেঁচে আছে। অনুষ্ঠানের মধ্যে দিয়ে মা আপনাকে সালাম জানাই, শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই, যেখানে থাকবেন। শাড়িটি কিনেছে তোমার ভাবি। বাহ, এ তো অপার আনন্দ। এই যে সম্পর্ক, শাশুড়িকে মনে রাখা, এটা একটা অসাধারণ ব্যাপার। বন্ধু, গান তো তুমি গাও, ভাবির জন্য কখনো গিয়েছো? কঠিন প্রশ্ন। এখন আমি যে গান করি তা তো অডিয়েন্সের জন্য, শ্রোতাদের জন্য। তুই ভাবির জন্য গাইছো? তোমার ভাবির জন্য তার একটা প্রিয় গান আছে, অনেক গান তার প্রিয়, তার মধ্যে একটি স্পেসিফিক প্রিয় গান হচ্ছে সতীনাথ মুখোপাধ্যায়ের এমন অনেক কথা বলো তুমি মন থেকে যা বলো না। কেন এই গানটা তার প্রিয় আমি জিজ্ঞেস করিনি, জানতেও চাইনি, হয়তো তার অতীত জীবনে কোনো প্রেম ছিল, অথবা আমার মধ্যে সে কোনো রহস্য খুঁজে পায় যে আমি যা যা বলি তা যে মুখের কথা, মনের কথা না, এটা হইতে পারে। এই গানটা ওর খুব প্রিয়, ছোট্ট গান। হ্যাঁ, গাও, একটু গাও। এমন অনেক কথাই বলো তুমি মুখ থেকে যা বলো না, আবার অনেক তোমার সত্যি কথা আমি ভাবি ছলো না, আবার অনেক তোমার সত্যি কথা আমি ভাবি ছলো না, এমন অনেক কথাই বলো তুমি মুখ থেকে যা বলো না। অসাধারণ। তুমি ভাবিকে কখনো গোলাপ দিয়েছো? দিয়েছি। ভাবি দিয়েছে? বিবাহ বার্ষিকীতে বা বিশেষ কোনো দিনে অবশ্যই দিয়েছি। কনফার্ম? ভাবি কনফার্ম? দিয়েছে ভাইয়া। গুড।
আচ্ছা তুমি বলো তো, ভাবির দুই একটা কাজ নিশ্চয়ই তোমার ভালো লাগে না, সেটা কোনটা? এই সংসারের এই বিপত্তি বাঁধানোর কোনো মানে হয় না। বলো বলো। হলো তার রান্না খুব চমৎকার, আমার খুব ফেভারিট, ওর যে কোনো রান্নাই ভালো লাগে। যেটা ওর সবচেয়ে বেশি ভালো রান্না করে সেটা আমি খেতে পারি না, তাই সেটা হলো খিচুড়ি। খিচুড়ি রাঁধবে আর ওইটা খেলে আমার পেটে সমস্যা হয়। আর হচ্ছে ওর চাটা খুব চমৎকার, দুধ চাটা খুব চমৎকার করে। যখন ডিমান্ড করে চাটা পাই না তখন খুব খারাপ লাগে। ভাবি আপনি বলেন, আমার বন্ধুর কোন জিনিসটা আপনার খারাপ লাগে? আমার খারাপ লাগে দেরি করে দেরি করে আসাটাই সবচেয়ে বেশি, আমাকে অপেক্ষা করাটা আমার কাছে মনে হয় যে ছোটবেলায় যে যে বন্ধুদের সাথে বা প্রেম করলে যে ও আসবে দেখা করতে, অপেক্ষা করতেছি আসতেছে না, তখন সেই কথাটা মনে পড়ে যার কত অপেক্ষা করতে। এটা সবচেয়ে বেশি খারাপ আমার কাছে। আর এটা কথাটা হয়ে গেছে বারবার, আমি প্রশ্ন যেখানে রেখেছিলাম যে বাসায় ফিরতে দেরি হলে আপনি ওইটাই, আচ্ছা আচ্ছা, আর কোনো সমস্যা নেই। ওই প্রশ্নটাও করেছি। ওর তো প্রচুর মেয়ে বন্ধু, আপনি কিভাবে সামলান? বললাম তো ভাইয়া, ওইটা আমার কাছে ভালোই লাগে, আনন্দ করি, মাঝে মধ্যে আবার মজাও করি যে তোমার বান্ধবীদের সাথে তুমি এরকম মানে ছবি তুলতেছো, ঘুরতেছো, ঘাড়ে হাত দিয়ে ছবি তুলতেছো। হ্যাঁ বলি তো, বান্ধবীদের সাথে ঘাড়ে হাত দিয়ে ছবি তুলছো, তো ঘুরতেছো, এটা আমার কাছে ভালোই লাগে ভাইয়া, এটা নিয়ে আমি মজা করি ওর সাথে। নিশ্চয়ই, আসলে জীবনটা এরকমই হওয়া উচিত। ও তো কবিতা লেখে, আপনার জন্য কোনো কবিতা লিখছে কিনা আমি ঠিক জানি না, কিন্তু ওর কবিতা আপনি কি কখনো পড়েছেন? সেটা হয়তো পড়া হয়নি। আপনি হয়তো বললেন যে আপনি ফেসবুকে ওর কবিতা পড়েন। এই ঈদে মানে প্রত্যেকটা ঈদে এই আপনার 22-23 বছরের জীবনে ও কি খেতে পছন্দ করে? ঈদের ঘুম থেকে ওঠার পরও আপনি ওকে কোন খাবারটা এগিয়ে দেন? সবচেয়ে ও লাচ্ছা সেমাইটা পছন্দ করে, ওইটা ওর খুব প্রিয় খাবার। ওইটা ঈদে ওর জন্য রান্না করা হয়। আমরা তো পায়েস রান্না করি, তারপরে অনেক কিছুই করি, তার মাঝে ওর জন্য ওই রান্নাটাই থাকে। ওটা হয়তো অনেক সময় খায়, মসজিদে নামাজ পড়তে যায় বা আসার পরে ও প্রথমে উঠিয়ে খায়। ভাবি এবং বন্ধু হাসান মাহমুদ চমৎকার সময় কাটালাম এই ঈদের দিনে, এবং খাওয়া দাওয়া হলো খুব জম্পেশ। ভাবির হাতের পায়েসের কথা বলছিলে, সেমাইয়ের কথা বলছিলে, সেটা খেলাম। আমার সঙ্গে যারা ছিল সবাই খুব আনন্দের সঙ্গে খেয়েছে। আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, ভালোবাসা, এবং এইভাবে আনন্দময় যেন জীবন আমাদের কাটুক, প্রতিটা দিন আমাদের এইভাবে আনন্দময় হয়ে উঠুক। শুধু দর্শক, সিজনের আড্ডা এখানেই আজ শেষ হলো। আমি শেষ করলাম, আপনাদের কাছ থেকে বিদায় নিলাম, কিন্তু যাবার আগে আমাদের বন্ধু হাসান মাহমুদের কণ্ঠে একটা রোমান্টিক গান শুনবো। এতক্ষণ বিরহের গান গেছে, এবার যাবার বেলায় রোমান্টিক গান। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, কুশলে থাকুন, ঈদকে ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে চলুন। ধন্যবাদ, ভালোবাসা, শুভেচ্ছা গ্রিন টিভির কলাকুশলীদের, যারা আজকে টিমে ছিলেন এবং নেপথ্যে ছিলেন। আমার তরফ থেকে এবং আমার স্ত্রীর তরফ থেকে আপনাদের সবাইকে ঈদ মোবারক। ঈদ মানে আনন্দ, এই আনন্দ যেন আমরা সারাটি জীবন, সারাটি বছর একই আবহে, একই মায়াময়ভাবে কাটাতে পারি, উদযাপন করতে পারি, সেই প্রত্যাশা করছি। আর একজন শিল্পী হিসাবে আপনাদের কাছে দাবি, নিজেকে ভালোবাসুন, পরিবারকে ভালোবাসুন, দেশটাকে ভালোবাসুন। দেশটা আমার, আপনার, সবার। আমি শেষ করব কবি ফজল শাহাবুদ্দিনের লেখা এবং সত্তর সাহার সুরে উপমহাদেশের প্রখ্যাত শিল্পী শ্রদ্ধেয় শ্যামল মিত্রের গাওয়া একটি গান, সূর্যকন্যা ছবি। চেনা চেনা লাগে তবু অচেনা, এই গান দিয়ে শেষ করব। চেনা চেনা লাগে